হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রফিক ভিডিও ডায়েরি। দেখছেন রফিক ভিডিও ডায়েরি পার্ট 84, 84তম পর্বে। সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রফিক খন্দকার। আজকে 25 মার্চ 2017। বাংলা তারিখটা দেখে নেব। 11 চৈত্র 1423 এবং 25 জামাদিল সানি 1438। আজকে 25 মার্চ, আজকের এই রাতটাকে বলা হয় কালো রাত। তো যারা জানে না তাদের কাছে মনে হতেই পারে যে প্রত্যেক রাতই তো কালো। আজকের এই কালো রাত এর বৈশিষ্ট্য কি? হ্যাঁ, এটা আসলে এক বাঙালি জাতির সাথে, বাংলাদেশের ইতিহাসের সাথে এই কালো রাতটার একটা বিরাট বড় সম্পর্ক আছে, একটা বড় একটা ইতিহাস আছে এর পিছনে। 1971 সালে এই দিনে যেটা হয়েছিল, তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী এই দিনে নির্বিকারে বাংলাদেশের মানুষের উপরে তাদের যে অপারেশন সার্চ লাইটটা পরিচালনা করেছিল, তাদের উদ্দেশ্য ছিল দেশের সম্পূর্ণ শিক্ষিত জনগণ, ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে যাদের মেধাবী যে এইসব মানুষজনকে ধরে এনে হত্যা করা। এটা তাদের একমাত্র একটা উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যে তারা এই কার্যক্রম শুরু করেছিল। তো এই অপারেশনটার নাম ছিল অপারেশন সার্চ লাইট। এটা কিন্তু এই 25 মার্চের আজকের এই রাতেই হয়েছিল। তো এই রাতটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য, বাঙালির জন্য এটা একটা বেদনার একটা রাত। এই রাতে প্রচুর মানুষ তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বাবাকে, মাকে, ভাইকে, বোনকে হারিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলে যে লাশের স্তূপ তৈরি করা হয়, স্টুডেন্টদেরকে মেরে 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 লাশের স্তূপ তৈরি করা হয়। আমি গতকালকে বাংলা নিউজে একজন মহিলার সাক্ষাৎকার করলাম, সেখানে ব্যাপারটা উনি এই বিষয়টা তুলে ধরেছেন যে ওখানে কিভাবে, এবং তার স্বামীকেও মেরে ফেলা হয়। তো প্রথমে কি ওখানে লোকজন মেরে ফেলে আবার লোকজন জড়ো করা হচ্ছিল ওই লাশগুলো সরানোর জন্য। তারপর যারা লাশগুলো সরানোর কাজ করছিল তাদেরকে সবাই তোমার লাইন ধরো, সবাই লাইন ধরার পর আবার তাদেরকে গুলি করে ওখানে ফেলে দেওয়া হয়। এইটা করেছিল তখন পাকিস্তান বাহিনী। বরাবরই পাকিস্তানের এইসব কার্যক্রম ঘৃণিত এবং নিন্দিত গোটা বিশ্বের কাছে, এবং পাকিস্তানিরা আজও তার নিন্দিত। আমার মনে হয় না পাকিস্তানিরা আজ পর্যন্ত, ওরা কোনোদিন, যতদিন পৃথিবী থাকবে, বাংলাদেশের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওরা অভিশপ্ত আজও। আপনারা দেখবেন পাকিস্তানিদের আজকে ওদের দেশের যে ধরনের বিশৃঙ্খল অবস্থা, মারামারি, কাটাকাটি, এটা খুব খারাপ অবস্থা। এবং এটা এই যে অভিশপ্ত তাদের যে পূর্বপুরুষরা করেছিল, তাদের এইটা আমাদের সাথে যে অন্যায়টা করা হয়েছিল তার অভিশাপ এটা। এই অভিশাপ থেকে তারা সহজে মুক্তি পাবে না। এবং আমরা চাইবো যে তাদের এই সব কিছু ধ্বংস হয়ে যায়। কারণ তারা যেই অন্যায়টা করেছিল, তাদের উচিত প্রত্যেকটা এই জাতির, পাকিস্তানি জাতির পুরো জাতিতে মাথা নিচু করে, বাংলাদেশের প্রতি মাথা নিচু করে ক্ষমা চাওয়া, যে আমরা তোমাদের সাথে, আমাদের পূর্বপুরুষরা তোমাদের সাথে মারাত্মক রকম অন্যায় করেছিল, আমরা যার পর লজ্জিত, দুঃখিত, আমরা এটা ফেরত দিতে পারবো না, কিন্তু আমরা মাথা নিচু করে তোমাদের কাছে খুব লজ্জিত, অবনত মস্তকে ক্ষমা চাই। এটা তাদের করা উচিত। যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত বাঙালির পক্ষ থেকে, বাংলাদেশিদের পক্ষ থেকে তাদের উপরে অভিশাপ বর্ষণ হতেই থাকবে। তারা কোনোদিনই ভালোভাবে তাদের জীবনযাপন করতে পারবে না। চলুন আজকে যে একই সাথে বাংলাদেশের কয়েকটা ঘটনা। এখন বাংলাদেশের যেটা হচ্ছে যে পত্রিকাগুলোতে এই জঙ্গি ইস্যু নিয়ে সবচেয়ে বেশি নিউজ। এখন 25 মার্চ নিয়ে আজকে খুব একটা নিউজ চোখে পড়লো না, যদিও এটা নিয়ে অনেক বেশি নিউজ থাকার কথা ছিল। কিন্তু তার চেয়ে বেশি হট টপিক হচ্ছে সিলেটে এক জঙ্গি আস্তানা ঘিরে রেখেছিল, সেখানে গোলাগুলি হচ্ছে, সুইসাইড বোম মারা হচ্ছে। এটা নিয়ে প্রচুর লেখালেখি পত্রিকা, এটাই বড় বড় নিউজ এটা নিয়ে। আর একটা হচ্ছে অন্যদিকে খেলা। তো 25 মার্চ নিয়ে আমি ভেবেছিলাম যে আরো অনেক বেশি লেখালেখি পত্রিকা থাকবে। সামান্য কিছু লেখালেখি আজকে পাচ্ছি, সেটা হচ্ছে যে 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে এটি স্বীকৃতি দেওয়ার জন্য নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা ছাড়া সর্বস্তরে পালন করা হবে বেশ কিছু কর্মসূচি। এই 25 মার্চকে যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি, গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তার জন্য যেসব কার্যক্রম করা দরকার সেগুলো করা হচ্ছে আর কি। তো এইটা হচ্ছে 25 মার্চের কি বলবো, সরকারের উদ্যোগ। এটা এর মধ্যে আছে 1 মিনিট কর্মবিরতি। আচ্ছা, আমি একটু 25 মার্চ একটু উইকিপিডিয়ায় চলে যাবো, সেখান থেকে একটু কথা বলবো। ঘটনাবলীর মধ্যে 1971 পাকিস্তান সেনাবাহিনী ঢাকা সহ সারা দেশে বাঙালির উপরে আক্রমণ শুরু করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় 1971 সালে।
75 সৌদি আরবের বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ আর ভ্রাতুষ্পুত্র ফয়সাল বিন মুসাইদের গুলিতে রিয়াদের রাজপ্রাসাদে নিহত আছেন। জন্ম কারকার নরম্যান বোরলে, স্যার এলটন জন ইংরেজ গায়ক ও গীতিকার, পিয়ানোবাদক, 1947। আচ্ছা, মৃত্যু কারকার কিং ফয়সাল আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাহ। এটা আমাদের বড় বিষয় না, কিন্তু আজকের দিন হচ্ছে অন্যতম। সেটা হচ্ছে যে 1971 সালে আজকে হচ্ছে গণহত্যা দিবস। এখন গণহত্যা দিবস সম্বন্ধে, অপারেশন সার্চলাইট সম্বন্ধে উইকিপিডিয়া কি কি লেখা আছে একটু কথা বলি। উইকিপিডিয়া অনুযায়ী আজকে যেটা আছে, অপারেশন সার্চলাইট 1971 সালে 25 মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মাধ্যমে তারা 1971 এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংগঠিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল। এই গণহত্যা ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের আদেশে পরিচালিত, যা 1970 নভেম্বর সংগঠিত অপারেশন ব্লিটজ এর পরবর্তী অনুষঙ্গ। এটা হচ্ছে অপারেশন ব্লিটজ এর পরবর্তী পার্ট। এটা 1970 সালে অপারেশন ব্লিটজটা হয়েছিল। অপারেশনটির আসল উদ্দেশ্য ছিল 26 মার্চ এর মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান এর বর্তমান বাংলাদেশ সব বড় বড় শহর দখল করে নেওয়া এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের 1 মাসের বিরতি নিশ্চিহ্ন করে দেওয়া। আপনারা খেয়াল করবেন, রাজনৈতিক এবং সামরিক বিরোধীদের 1 মাসের মধ্যে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া, মানে এই আজকে থেকে আগামী 1 মাসের মধ্যে সব নিশ্চিহ্ন করে দেওয়া ছিল ওদের পরিকল্পনা, এবং দেশের সম্পূর্ণ বড় বড় শহর দখল করে নেওয়া। বাঙালিরা তখন পাল্টা প্রতিরোধ সৃষ্টি করে, যা পাকিস্তানি পরিকল্পনাকারীদের ধারণার বাইরে ছিল। মেয়ের মাঝামাঝি সময়ে সকল বড় বড় শহরের পতন ঘটার মধ্য দিয়ে অপারেশন সার্চলাইটের প্রধান অংশ শেষ হয়। এই সামরিক আক্রমণ 1971 সালের গণহত্যাকে ত্বরান্বিত করে। এই গণহত্যা বাঙালিদের বাকরুদ্ধ করে তোলে, এবং যে কারণে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি সেনাপতি ও সৈনিকদের বিদ্রোহ ঘোষণা করে। তখন কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল পাকিস্তানের যারা বেশি বাংলাদেশি সেনাবাহিনী চাকরি করতো, বাংলাদেশের লোকজন, তারা। বাংলাদেশ স্বাধীনতা ঘোষিত হয় এবং বহু মানুষকে শরণার্থী রূপে ভারতে আশ্রয় নিতে হয়। এই ভয়াবহ গণহত্যা 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূত্রপাত ঘটায় এবং বাঙালিরা দখলদারি পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করার সংগ্রামে লিপ্ত হয়। পরিণতিতে 1971 সালের 16 ডিসেম্বর ভারত বাংলাদেশের যৌথ কমান্ড মিত্র বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর বিনা শর্তে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। 26 মার্চের শুরু হয় যুদ্ধটা, শেষ হয় কি 16 ডিসেম্বর, এই 9 মাস। তো 9 মাস পর তারা যেটা করে সেটা হচ্ছে পাকিস্তানি বাহিনী, ভারতীয় বাহিনী, মিত্র বাহিনী এবং বাংলাদেশ বাহিনীর সাথে যৌথভাবে তারা আত্মসমর্পণ করে এবং পালিয়ে যায় আর কি, তাদেরকে পরাজিত হয়। তো এই যে অপারেশন সার্চলাইট, তাদের যে অন্যায় অত্যাচার ছিল বাঙালিদের উপরে, এই ভয়ঙ্কর অত্যাচার, এটা নিয়ে বিশ্বে কিন্তু আলোড়ন হয়েছে। অনেক বিশ্বের অনেক দেশেই এটা নিয়ে অনেক সেই সময় অনেক আলোড়ন তুলেছিল। কিন্তু এখানে একটা বিষয় ছিল যে তখন পাকিস্তান ছিল, তারা পূর্ণাঙ্গ একটা দেশ, বাংলাদেশ তখনও দেশ ছিল না। তো ওদের ক্ষমতা, ওদের সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক ছিল, তো যার কারণে ওরা আমেরিকার সাপোর্ট পাচ্ছিল। আমেরিকা থেকে আমার যতটুকু মনে পড়ে জাহাজও আসছিল পাকিস্তানকে সাহায্য করার পরে, জাহাজকে আটকে দেওয়া হয়। আমেরিকা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল সেই সময়, কারণ ওরা তখন পাকিস্তান হিসেবে একটা রাষ্ট্র, বাংলাদেশ তো কিছুই না। কিন্তু আমেরিকার সাধারণ জনগণ তারা অনেক, তখন তৎকালীন যারা বাংলাদেশের লোকজন বা অনেকে যারা বাংলাদেশের পক্ষে কাজ করতো, ভারতীয় লোকজন, তারা অনেক সহায়তা করেছিল। তারা বিভিন্ন ধরনের জনমত তৈরি করার চেষ্টা করেছিল যে বাংলাদেশের সাথে যেটা হচ্ছে এটা অন্যায়, এটা যেন কোনো মতে সামনে এগোতে না দেওয়া হয়। এটা নিয়ে তারা কিন্তু তখন কাজ করছিল। তো যার ফলশ্রুতিতে এটা, তখন তো মিডিয়ার এত জয় জয়কার ছিল না, আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়াতে থাকে এবং মানুষের মধ্যে এটা নিয়ে একটা মতবাদ তৈরি হতে থাকে যে মানুষ এটা, যারা পাকিস্তানিরা এটা আমাদের সাথে খারাপ করছে, অন্যায় কাজ করছে। পরিকল্পনার পদ্ধতি, এটা পরিকল্পনার, আচ্ছা, তাদের গৃহীত সিদ্ধান্তগুলো ছিল সেটা এক নজরে বলে নিই। এই যে অপারেশন সার্চলাইট নিয়ে তাদের কি সিদ্ধান্ত ছিল, 7টা সিদ্ধান্ত আমি এখানে দেখতে পাচ্ছি। সারা পাকিস্তানে একযোগে অপারেশন শুরু করতে হবে, এটা ছিল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতা, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ব্যক্তিবর্গ, শিক্ষকদের গ্রেপ্তার করতে হবে। নাম্বার 3, ঢাকা অপারেশন 100% সফল হওয়া বাধ্যতামূলক, ঢাকা বিশ্ববিদ্যালয় দখল এবং তল্লাশি করতে হবে। 3 গেল। নাম্বার 4, সেনানিবাসকে সুরক্ষিত রাখার প্রয়োজন উন্মুক্ত সর্বোচ্চ ক্ষমতার অস্ত্র ব্যবহার কর্তৃত্ব প্রদান করা হয়। সর্বোচ্চ ক্ষমতার অস্ত্র তারা ব্যবহার করতে পারবে। টেলিফোন, নাম্বার 5, টেলিফোন, টেলিভিশন, রেডিও ও টেলিগ্রাফ সহ সকল আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিতে হবে। নাম্বার 6, সকল পূর্ব পাকিস্তানি বাঙালি
ও সৈন্য দলকে অস্ত্র গোলাবারুদ কেড়ে নিয়ে নিষ্ক্রিয় করে দিতে হবে। তাদের এটা প্ল্যান ছিল যারা বাঙালি পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাঙালি যারা সেনাবাহিনী লোকজন ছিল তার অস্ত্র গোলাবারুদ কেড়ে নিয়ে তাদেরকে নিরস্ত করে রাখতে হবে, যারা যেন কোনো ধরনের রিয়াকশন বা প্রতিবাদ করতে না পারে। 7 আওয়ামী লীগের মনে ভুল ধারণা সৃষ্টি করে তাদের ব্যস্ত রাখার জন্য ইয়াহিয়া খান আলোচনা চালিয়ে যাওয়ার অভিনয় করবেন। এমনকি ভুট্টো যদি আওয়ামী লীগের প্রস্তাবে রাজিও হয়ে আলোচনা চালিয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করেন তবু ইয়াহিয়া আলোচনা চালিয়ে যাবেন। তারা এটা একটা গেম খেলছিল ভুট্টো আর ইয়াহিয়া, যেন এটা দিয়ে তারা সময়টা নষ্ট করবে, নষ্ট করার পর তাদের যেটা কাজ তারা সেটা করবে। কিন্তু এই 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা করা হয়, ঘোষণা করার পর যেটা হয় বাংলাদেশের মানুষ যার যা ছিল তাই নিয়ে কিন্তু তারা মাঠে নেমে পড়ে। আর ফলশ্রুতিতে যেটা হয় যে এই দেশটা স্বাধীন হয়। হ্যাঁ, ভারতের সাহায্য ছিল, ভারতের একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল, এটা মানতে হবে, কারণ আমাদের স্বাধীনতার উপরে ভারত অনেক কিছু ডিপেন্ড করে। কারণ পাকিস্তান যেহেতু পূর্ব পাকিস্তানের সময় পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত ছিল, আর এগুলো অনেকগুলো বিষয় আছে, তাদের কৌশলগতার কারণেও তাদের এই বিষয়টা তাদের সাহায্য করা দরকার ছিল। আমরা অবশ্যই কৃতজ্ঞ তাদের এই সাহায্যের জন্য, তারাও এতে উপকৃত হয়েছে আমি মনে করি। অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে, এটা পড়ে শেষ করা যাবে না। এবং যেটা হয় তারপর থেকে এই যে প্রচুর মানুষের আত্মহুতি আর কি, মানুষকে ধরে নিয়ে যে তাদের বিভিন্নভাবে গুলি করা, মেরে ফেলা আর কি, এগুলো আমার কিছু পারিবারিক ব্যাপার আছে, আমার বাবার, আমার পরিবার, আমার শ্বশুরবাড়ির লোকজন, তাদের কিছু স্মৃতি আছে যেগুলো আমি হয়তো কালকের পর থেকে বলবো। চলে যাই আজকের বিশেষ টপিকস কি আছে। প্রথম আলো অন্যান্য পত্রিকায় প্রথম আলোতে সেনাবাহিনীর ব্রিফিং স্থলের কাছে বিস্ফোরণ, আহত কয়েকজন, জঙ্গি নিয়ে সিলেটে যেটা হচ্ছে সেটা। সেনাবাহিনী যে ব্রিফিং করছে তার পাশে বিস্ফোরণ হয়েছে, কয়েকজন আহত হয়েছে, এটা দাবি করা প্রথম আলো নিউজে এটাই এসছে। কাদেরের মুখে আবারও কাউয়া বলছেন আইনজীবী সমিতিতে জয় জনরসের বহিঃপ্রকাশ। খালেদা জিয়া বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ভালো খেলছে, শুধু সেঞ্চুরিটাই পাচ্ছিলেন না তারা, সেটা মনে পেয়ে গেলেন। আচ্ছা, আর কি আর উল্লেখযোগ্য কোন খবর টেক নিউজ আছে কি সেটা একটু শর্টকাটে দেখে নেব। টেক নিউজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতা, প্রমাণের কত বুদ্ধি। আচ্ছা, লাল আইফোন এসছে, রেড আইফোন আসছে আর কি, এটা নিয়ে আছে, এটা আমরা অনেকেই জানি আর কি। আচ্ছা, সেনাবাহিনীর ব্রিফিং স্থলে এটা কয়েকজন মারা গেছে, এখন রিপোর্ট আসেনি, তো আমরা কিছুক্ষণ পরে পূর্ণাঙ্গ রিপোর্টটা পেয়ে যাবো। সব পত্রিকা এটা নিয়ে লেখালেখি হচ্ছে আর কি। তা বিবিসি তো সেম, ভবনটিতে বিস্ফোরক পেতে রেখেছে জঙ্গিরা, একই খবর বিবিসিতে। আমি একটু আসছি, তো আমি কিন্তু পুশ করতে পারি, জানি না আমার এখানে পুশ হবে কিনা। ঠিক আছে, এই ছিল আজকে রফিক ভিডিও ডায়েরির অন্যতম টপিকস। দেখলেন রফিক ভিডিও ডায়েরি পার্ট 84, 84তম পর্ব। আজকে 25 মার্চের কালো রাত 2017। এই 25 মার্চে যারা মারা গিয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের জন্য আমাদের দোয়া থাকবে, শুভকামনা থাকবে, তাদের পরিবারের প্রতি, পরিজনদের প্রতি আমাদের সমবেদনা থাকবে। আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুন, এবং এই ধরনের নির্যাতন যেন পৃথিবীর অন্য কোনো দেশে না হয়, এর জন্য আমরা দোয়া করি। এবং পাকিস্তানের জন্য আমাদের অভিশাপ থাকবে। ভালো থাকুন, কালকে আবার দেখাবে, কালকে স্বাধীনতা দিবস। বাই বাই।